বিশ্বজিৎদার কাছে আমার প্রশ্ন, বিশ্বজিৎদা, আমরা যদি রাজনীতির বাইরে বেরিয়ে দেখি, যে কথা একটু আগে শুভময়দা বলছিলেন যে নিরাপত্তার জন্য একটা নির্দিষ্ট কেন্দ্রীয় সংস্থা রয়েছে এবং তারা নিরাপত্তার দিকটা দেখে, তারপরেও দেশের প্রধানমন্ত্রীর কনভয় আটকে গেল। আপনি বলছেন যে একটা ক্ষোভ ছিল পাঞ্জাবের মানুষের মধ্যে একটা বিক্ষোভ ছিল, পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সবই মানছি, কিন্তু এটাও তো খুব একটা গর্বের বিষয় নয় যে আমার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কনভয় আটকে গেল, প্রধানমন্ত্রীকে ফিরে যেতে হলো। কখনোই না। আমি মনে করি না যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের বা এই ধরনের ভিভিআইপিদের কনভয় আটকানো বা এদের সিকিউরিটি কোনো রকম ল্যাপস হওয়া সেটা খুব সম্মানজনক ব্যাপার আমাদের দেশের পক্ষে। আমি কখনোই সেটা মনে করি না। কিন্তু আমাদের দেখতে হবে যে নিরাপত্তার দায়িত্বটা কাদের। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বটা কিন্তু তার নিজস্ব নিরাপত্তা রক্ষীদের, মানে এসপিজি কিন্তু প্রধানত ঠিক করে যে কিভাবে প্রধানমন্ত্রীর মুভমেন্ট হবে এবং সেই মুভমেন্টটা কিন্তু টোটালি নিয়ন্ত্রণ করে এসপিজি। আজকে প্রধানমন্ত্রীর রুট কোথা দিয়ে যাবেন, উনি হেলিকপ্টারে যাবেন না উনি বা উনি এয়ারক্রাফটে যাবেন না উনি বাই রোড যাবেন, সেটা কিন্তু ঠিক হয় অনেক আগের থেকে। একজন ভিভিআইপি, প্রধানমন্ত্রীর মতো একজন ভিভিআইপি, তার রুটটা 15 মিনিট আগে হঠাৎ করে এরকম ভাবে বদল হবে, আমার মনে হয় না সেটা এসপিজি সেটা ঠিকভাবে বা ঠিক ডিসিশন নিয়েছে। এবং সেই মতো আমার মনে হয় যে সিকিউরিটি যদি কোনো রকম ল্যাপসেস হয়ে থাকে সেই মতো হয়েছে। এবং তার জন্য কিন্তু আমি মনে করি না যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মূলত কিন্তু দায়ী কিন্তু এক্ষেত্রে এসপিজি, কেন এসপিজি জেনারেলি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে। এবারে রইল যে বাকি যে ব্যাপারটা আমি বলছিলাম যে অবভিয়াসলি দেখুন, আজকে কৃষকদের মনে অনেক দিন ধরে ক্ষোভ, আজকে 700 কৃষক মারা গেছেন আজকে এই কৃষক বিক্ষোভে। তারা কিন্তু আজকে এই বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের অনেক ক্ষোভ জমে আছে। আজকে আমরা রিসেন্টলি দেখেছি যে উত্তরপ্রদেশে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র, তার ছেলে যেভাবে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছে, হত্যা করেছে এবং চার্জশিটে আজকে যেভাবে অভিযুক্ত হয়েছে, অবভিয়াসলি এখানে কিন্তু কৃষকদের মনে ক্ষোভ জন্মাতে বাধ্য। এবং সেক্ষেত্রে যদি ডেমোক্রেটিক ওয়েতে, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি তারা বিক্ষোভ দেখিয়ে থাকে, আমি মনে করি না যে তারা কোনো অন্যায় করেছেন। কিন্তু সাইমালটেনিয়াসলি আমি মনে করি যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনো কম্প্রোমাইজ হওয়া উচিত না, বা দেশের কোনো ভিভিআইপি তাদের কোনো নিরাপত্তা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা উচিত না, এই বলেই আমি মনে করি। শুভমদা, হ্যাঁ দেখুন, এখানে একটা বক্তব্য কিন্তু মাথায় রাখতে হবে, এবং বিশেষ করে বিশ্বজিৎ একটা দলের কথা বলছেন এবং আমি একটা মাঝামাঝি জায়গা থেকে বিষয়টা দেখার চেষ্টা করছি। এখানে যেটা হলো যে দেখুন, আমাদের নির্বাচনের আগে কিন্তু বিজেপির একটা বক্তব্য ছিল যে তাদের নেতা নেত্রীরা অনেক সময় এখানে প্রচারে যখন এসেছেন তখন কখনো গাড়িতে ঢিল টিল পড়েছে এবং এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। একই রকম ভাবে আমাদের এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যখন তৃণমূলে গেছেন, তখন ত্রিপুরাতে গেছেন, তখন বারবার এই অভিযোগ উঠেছে যে সেখানে গিয়ে তারা সঠিকভাবে প্রচার করতে পারছেন না, বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছেন। এই ঘটনাটা আমি যেটা বলতে চাইছি, ভারতবর্ষের যে রাজনীতির ইতিহাস তাতে এই ধরনের ঘটনা কিন্তু ক্রমাগত বাড়ছে। অর্থাৎ এর আগেও তো বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিরোধিতা ছিল, সেই বিরোধিতার যে রূপ, সেই বিরোধিতার যে প্রকাশ, একেবারে ওপরের সারির নেতা নেত্রীদের মধ্যে কথাবার্তা বলার যে ধরন, সেই গোটা জিনিসটা সাধারণভাবে আমরা যারা একটু রাজনীতি বিশ্লেষণের চেষ্টা করি এবং একটু নিরপেক্ষ জায়গা থেকে, তাদের কিন্তু মনে হচ্ছে গোটা ভারতবর্ষে এবং গোটা পশ্চিমবঙ্গে বিষয়টা খুব ভালো নয়। অর্থাৎ জিনিসটা কিন্তু খুব যে উচ্চমানের একটা রাজনৈতিক আলোচনা হচ্ছে, নীতি নিয়ে আলোচনা হচ্ছে, কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে, দেশটাকে একটা পরিণত গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার আলোচনা হচ্ছে, সেটা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা এই সান্ধ্যকালীন আলোচনায় লক্ষ্য করবেন আমরা ঘুরে ফিরে একই বৃত্তের মধ্যে ফিরে আসি। কে কাকে একটা খারাপ কথা বললেন, কোথায় পথ অবরোধ হলো, কোথায় গাড়িতে ঢিল পড়লো। অর্থাৎ মোটের ওপর আমি যেটা বলছি সেটা হচ্ছে, হ্যাঁ ভারতবর্ষে একটা গণতান্ত্রিক প্রেক্ষিত আছে, সেজন্যই তো প্রধানমন্ত্রীর নিরাপত্তা, তাই নিয়েও আমরা গণমাধ্যমে আলোচনা করতে পারছি। কিন্তু একই সঙ্গে ভারতের যে রাজনৈতিক ঐতিহ্য, যে গণতন্ত্রের ঐতিহ্য, যে আলোচনা যেভাবে এগোনো উচিত, সেটা কিন্তু মোটের ওপর খুব ভালো হচ্ছে না। এবং আজকের ঘটনা সেই অবনতিরই একটা উদাহরণ। আমার মনে হয় না এইটা একটা গণতান্ত্রিক, দেখুন কৃষকদের আন্দোলন ভারতবর্ষের ইতিহাসে লেখা থাকবে। এই ধরনের একটা আন্দোলন এই অতিমারী পরিস্থিতির মধ্যে তার যে বিভিন্ন ইম্প্যাক্ট, তার যে ফলাফল,
কিন্তু সেই কৃষক আন্দোলনের কিছু কৃষক এই রাস্তা আটকে দিয়েছেন, এটাও কিন্তু সেই কৃষক আন্দোলনের একটা ভালো বিজ্ঞাপন নয়। অর্থাৎ এই গোটা ঘটনাটা জানতে হবে এবং একটা আইন শৃঙ্খলা তো রাজ্য সরকারের দায়িত্ব বটেই। আমরা সংবিধানের একদম গোড়ার কথা, সেখানে যেটা বিশ্বজিৎ বাবু বললেন যে এসপিজির নিশ্চয়ই দায়িত্ব আছে, তাদের একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী যদি মনে করেন আসন ফাঁকা ছিল বলে প্রধানমন্ত্রী যেতে পারেননি, এই ধরনের আলোচনাও কিন্তু রাজনীতির খুব গভীর আলোচনা নয়। আমার মনে হয় তারও আরো অত্যন্ত যুক্তিযুক্ত বক্তব্য রাখা উচিত ছিল। মোটের ওপর হ্যাঁ, বিজেপি একেবারেই জনপ্রিয় নয় পাঞ্জাবে, কিন্তু আবার উল্টো দিকে তাই দিয়ে কিন্তু আজকের দিনে প্রধানমন্ত্রীর এই ঘটনাটিকে একেবারেই আমার মনে হয় বিশ্লেষণ করা বা একটা অনুসিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুপুর 12টা মানেই নিউজ 18 360 ডিগ্রি। আমি দেবস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে, আর আমি ইলমাজ রয়েছি আপনাদের সঙ্গে। আর দেবস্মিতা, প্রথমেই যে খবরে আমরা চোখ রাখবো তা হলো হিরণের খবরে, কারণ হিরণ বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে। একদম বিধায়কদের গ্রুপ তিনি ছেড়েছেন, তবে এটা আরো বেশি জোরালো হচ্ছে এই কারণে গতকালই আমরা জানি শান্তনু ঠাকুর তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। এই একের পর এক গ্রুপ ছাড়া স্বাভাবিকভাবেই বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শঙ্কর রায় আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোনে। শঙ্কর, একটা প্রবলেম কোথাও রয়েছে, সমস্যা রয়েছে হিরণ এবং দিলীপ ঘোষের মধ্যে। দেখো ইলমাস, বলা যায় যে এই যে অনুষ্ঠান, এই যে দিলীপ ঘোষের অনুষ্ঠান, তাতে এড়িয়ে যাচ্ছিলেন হিরণময় চট্টোপাধ্যায়। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে দলের কোনো ব্যানারে অনুষ্ঠান করতো না, হিরণকে দেখা যেত না। এবং হিরণের যে বক্তব্য আজ পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন, গতকালও আমাদেরকে জানিয়েছেন যে জেলার যে মিটিং হয় বা বৈঠক হয় তার যেদিন উনি থাকবেন না সেদিনই ডেট ঠিক করা হয়। এই নিয়ে তিনি দলকে বারবার জানিয়েছিলেন যে এই ডেটগুলোকে তিনি থাকবেন না, সেক্ষেত্রে ডেটগুলোকে মিটিং করতে, কিন্তু তাকে এড়িয়ে মিটিং করা যাচ্ছে বলে অভিযোগ করেছেন হিরণ খোদ। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে শহর জুড়ে বিজেপির পোস্টারে দিলীপ ঘোষের ছবি থাকলেও, জেলা সভাপতিদের ছবি থাকলেও কিন্তু বিধায়কের ছবি দেখা মিলে না। এর পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখি যে বিধায়কের যে অনুগামী তাদের মারধর করতে দেখা যায় দিলীপ ঘোষের অনুগামীদের। কোথাও না কোথাও দলের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি, দূরত্ব তৈরি। ধন্যবাদ তোমায়। আমি একবার শুনে নেব, দর্শকদের শোনাতে চাইবো দেবস্মিতা, হিরণ ঠিক কি বলেছেন। ক্ষোভ উগড়ে দিয়েছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে, শুনুন। রাজ্য বিজেপির আমাকে দরকার নেই, সেটা বুঝতে পেরেছি। এই জন্য রাজ্য বিজেপির সমস্ত গ্রুপগুলো থেকে বেরিয়ে এলাম। রাজ্য বিজেপি মিটিং হয় সেখানেও আমাকে কিছু বলে না, আর খড়গপুরে মিটিং হচ্ছে সেটাও আমি জানতে পারি না। আপনি প্রত্যেকটা মিটিংই করবেন, আমি যখন কলকাতা চলে যাবো তখন, আমি যখন খড়গপুরে থাকবো তখন কি আপনি মিটিং করতে পারবেন না? জেলা সভাপতিকে জানালাম। আর খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ তার গ্রুপ ছাড়ার পরই রীতিমতো শোরগোল পড়ে গিয়ে দিচ্ছে। বিধায়কদের গ্রুপ তিনি ছেড়েছেন। এই যে ছবি আমরা দেখাচ্ছিলাম, এবার সৌরজ্যোতির কাছে চলে যাব। সৌরজ্যোতি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সৌরজ্যোতি, ইতিমধ্যে একের পর এক বিজেপি বিধায়করা তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছেন। আমরা গতকালও যদি দেখি শান্তনু ঠাকুর তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন, তার আগে আরো 5 মতুয়া বিধায়ক তারা ছেড়েছিলেন। ঠিক কোথায় সমস্যাটা? বিজেপির অন্দরে কি শুনতে পাচ্ছ তুমি? দেবস্মিতা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, রাজ্য কমিটি নতুন করে ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু কার্যত একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে বিজেপির অন্দরে, এবং যেই দ্বন্দ্বের কারণেই মূলত সংগঠনের এই মুহূর্তের চেহারাটা এমনটা কিন্তু রাজ্য নেতৃত্ব তারা মেনে নিচ্ছেন। গতকাল তুমি দেখেছো শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি বেশ কয়েকজন মতুয়া বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরে রাজ্য কমিটিকে নতুনভাবে সংশোধিত করবার জন্য বেশ কিছু দাবি দেওয়া তাদের মারফত জানানো হয়েছিল। কি সেই দাবি দেওয়া তোমাকে আরো একবার স্মরণ করিয়ে দিই। একদিকে সহ সভাপতি পদে এবং সম্পাদক পদে মতুয়া শান্তনু ঠাকুর, তার সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে